গত ক্লাসে আমরা মহাকর্ষীয় বিভবটা আলোচনা করছিলাম। আজকে এটাকে আমরা এক্সটেনশন করব। তাহলে আজকে টপিক আমরা ওখান থেকে শুরু করি। মহাকর্ষীয় বিভব কি এটা আরেকটু মনে করে নিই। মহাকর্ষীয় বিভব আর কিছু কথা একটু এক্সট্রা বলতে হবে। মহাকর্ষীয় বিভবটা আমরা গত ক্লাসে পড়ছি যে অসীম থেকে আমরা 1 কেজি ভরের কোন বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনব। অসীম থেকে আমরা 1 কেজি ভরের কোন বস্তুকে যখন মহাকর্ষীয় ক্ষেত্রে আনি তখন আমাকে এই পরিমাণ কাজ করতে হয়। ধরো এটা মহাকর্ষীয় ক্ষেত্র, গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই জি। কোথা থেকে আনতেছি আমরা? অসীম থেকে আনতেছি গ্র্যাভিটেশনাল ফিল্ডে ডিভাইডেড বাই m, একটা একক ভরের বস্তুকে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে আমরা এখানে যে অসীম থেকে একক ভরের একটা বস্তুকে আনবো, আমরা কিভাবে আনবো? কারণ মহাকর্ষীয় বস্তুটা বা মহাকর্ষীয় ক্ষেত্র, ধরো পৃথিবী, প্রত্যেকটা বস্তুকেই তো তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তার মানে বিষয়টা কিন্তু এই ধরনের যে তুমি যদি অসীম থেকে একটু স্লাইটলি একটু টোক্কা মারো, ধরো অসীমে একটা বস্তু অবস্থিত। অসীম বলতে কিন্তু বারবার বলি, অসীম মানে কিন্তু মহাশূন্য না। অনেকে মিসকনসেপ্ট করো না যে অসীম মানে মনে হয় স্যার বোঝাচ্ছে মহাশূন্য থেকে। অসীম মানে হচ্ছে এমন একটা বিন্দু যেই বিন্দুতে তোমার এই মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো প্রভাব কাজ করে না। যেই বিন্দুতে তোমার মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো প্রভাব কাজ করে না, সেই বিন্দুটাকে বলা হয় অসীম। তাহলে অসীম থেকে যখন তুমি বস্তুটাকে আনতে যাইবা, আনার কি দরকার? তুমি তো অসীম থেকে বস্তুটাকে একটু সামান্য টোক্কা দিলেই সে যদি ক্ষেত্রের মধ্যে চলে আসে, তবে এই মহাকর্ষীয় ক্ষেত্র বা গুরুভার বস্তুটা কিন্তু সে আকর্ষণ করেই তাকে ভিতরে নিয়ে আসবে। আচ্ছা, এখন সে যে ভিতরে নিয়ে আসবে বা তার যে ভিতরে আনার যে প্রসেসটা, সেটাকে আমরা ইনফিনিটি স্টেপে আনবো। মানে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপে আনতে হবে। হঠাৎ করে জোরে ধাক্কা দিলেই হবে না। কারণ যদি তুমি হঠাৎ করে অসীম থেকে জোরে ধাক্কা দাও, তবে কিন্তু ওই একক ভরের বস্তুর মধ্যে একটা গতি শক্তি তৈরি হয়। এখানে গতি শক্তির কোনো পরিবর্তন করা যাবে না, কারণ তোমার সম্পূর্ণ কাজটাই করতে হবে আসলে বিভব শক্তির মাধ্যমে। মহাকর্ষীয় বিভব কিন্তু একটা বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। এখানে কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তনের সুযোগ নেই, বা কাইনেটিক এনার্জির কোনো হিসাব আমরা করব না। আমরা এখানে কাইনেটিক এনার্জির কোনো ক্যালকুলেশন করব না। তো এই জন্য আমরা অসীম থেকে যখন বস্তুটাকে আনবো, তখন ইনফিনিটি স্টেপে, অর্থাৎ ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপে তাকে ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাবো। এই জন্য তোমাকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে যখন কোনো বস্তুকে আনতে হয়, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপ অবলম্বন করে তোমাকে ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাইতে হয়। তুমি হঠাৎ করে তাকে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করাতে পারবে না, তাহলে কিন্তু তার কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যাবে। কারণ তুমি যদি আস্তে আস্তে তাকে নিয়ে আসো, তাহলে কাইনেটিক এনার্জির পরিবর্তনটা কিন্তু টেন্ডস টু জিরো হবে। পরিবর্তন হবে, কিন্তু সেই পরিবর্তনটা কি হবে? টেন্ডস টু জিরো, অর্থাৎ ধরো 1/1000 এইরকম। তাহলে ওইটার কোনো দাম নাই আসলে। এত ক্ষুদ্র পরিবর্তন হবে যে অনেক ক্ষুদ্র, মনে করো 10⁻⁻10 পরিমাণ, 0.00009 এইরকম পরিবর্তন। যে পরিবর্তনটা আসলে কি টেন্ডস টু জিরো বলতে পারি আমরা। এই জন্য মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যখন আমরা কোনো বস্তুকে অসীম থেকে আনবো, তখন আমরা ইনফিনিটি স্টেপে আনবো, যাতে ওই বস্তুটার গতি শক্তির কোনো পরিবর্তন না হইতে পারে। আমরা আজকে যেটা প্রুভ করব সেটা হচ্ছে এই বিন্দু ভরের জন্য আবার একই সেই স্টেপ, একই প্রসেস। বিন্দু ভরের জন্য আমরা মহাকর্ষীয় বিভবের রাশিমালা নির্ণয় করব। আর গত ক্লাসে আমরা এই কোশ্চেনটা পড়ে আসছিলাম যে বিজি
বিজি কোন জায়গার বিভব? মহাকর্ষ ক্ষেত্রের বিভব, গ্র্যাভিটেশনাল ফিল্ড জি, যেটা গত ক্লাসে আমরা এ দিয়ে প্রকাশ করছিলাম। আর ডাব্লিউ কি ছিল? অসীম থেকে মহাকর্ষ ক্ষেত্রে আনতে কতটুকু কাজ করতে হয় ডিভাইডেড বাই এম, যেহেতু একক ভরের জন্য। কারণ আমাদের সংজ্ঞাটা কি ছিল? অসীম থেকে একক ভরের কোন বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই ক্ষেত্রের মহাকর্ষীয় বিভব বলে। তাই আজকের টপিকস হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভবের রাশিমালা, বা যেটাকে বলতে পারি আমরা বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা। বিন্দু ভরের দরুন মহাকর্ষীয় বিভবের রাশিমালা। বিন্দু ভর বলতে আমি গত ক্লাসে বলছি, আমরা যে মহাকর্ষীয় ক্ষেত্রটা ধরবো সেই মহাকর্ষীয় ক্ষেত্রের ভরটা ধরে নেব একটা বিন্দু ভর। বিন্দু ভরের বস্তু মানে তার সমস্ত ভর সেন্টারে অবস্থিত। এই বস্তুর সমস্ত ভর হচ্ছে সেন্টারে কাজ করতেছে। এটা হচ্ছে সেই গুরুভার বস্তু। গুরুভার বস্তুটা একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করছে, যার নাম দিলাম আমরা জি। এই গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র থেকে আর দূরত্বে এ বিন্দুতে আমি মহাকর্ষীয় বিভব বের করব। কোথায় বের করব? এই মহাকর্ষীয় ক্ষেত্র থেকে আর দূরত্বের এ বিন্দুতে আমি মহাকর্ষীয় বিভব নির্ণয় করব। আসলে কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে কি করতে হবে? প্র্যাকটিক্যালি কিন্তু আমাকে যেটা বের করতে হয় আমাদের বই নিয়ম অনুযায়ী, যে অসীম থেকে আমরা একটা বস্তুকে আসলে নিয়ে আসবো। তাহলে আমরা অসীম থেকে তো প্রথমে নিয়ে আসতে পারবো না, কারণ আমাকে ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপে কাজ করতে হবে। এই জন্য আমরা কি করব? প্রথমে আমরা এ থেকে একটা ক্ষুদ্র দূরত্বে নিয়ে আসবো। এ থেকে প্রথমে একটা ক্ষুদ্র দূরত্ব। কেমন ক্ষুদ্র দূরত্ব? ধরো তুমি এ থেকে প্রথমে বি বিন্দুতে নিয়ে আসবা। কাকে নিয়ে আসবা? সেই এম ভরের বস্তুটা, যে বস্তুর ভর সম্পর্কে গত ক্লাসে আমরা বলছি, যার ভর হচ্ছে 10⁻⁴, এবং এটা আমরা কি ধরি? 1 কেজি বা একক ভরের বস্তু, যেটাকে বলি আমরা টেস্ট মাস। এবং এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি আর। এ এবং বি বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত, অত্যন্ত কাছাকাছি অবস্থিত, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি আর। আমার কিন্তু টার্গেট কিন্তু অসীম থেকে নিয়ে আসা, কিন্তু অসীম থেকে তো আসলে আমি নিয়ে আসতে পারবো না। এই কারণে, কারণ অসীমে এই মহাকর্ষীয় ক্ষেত্রের প্রভাব কতটুকু সেটা আমি জানি না, সেটা আমার পক্ষে বের করা সম্ভবই না। আদৌ এখানে প্রভাব আছে কিনা সেটা বলতে পারি না। এই জন্য আমরা হিসাবটা করব, প্রথমে এ থেকে প্রথমে বি তে নিয়ে আসবো, তার জন্য কতটুকু কাজ করতে হয় সেটা আমরা বের করে নিব। তারপর আমরা ইন্টিগ্রেশন করে অসীম থেকে এতে নিয়ে আসবো, অসীম থেকে এতে নিয়ে আসবো। এখন কথা হচ্ছে যে এখানে যে এম ভরের বস্তুটাকে আমি আনবো, সেটা কোন বলের বিনিময়ে আনবো? অবশ্যই এখানে কোনো এক্সটার্নাল ফোর্স আমি দেব না। কেন এক্সটার্নাল ফোর্স দেব না? আমি কিন্তু আগেই বলছিলাম যে আসলে কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা দরকার নাই। তুমি জাস্ট সামান্য একটু যদি টোক্কা দাও, যদি বস্তুটা একটু ভিতরে প্রবেশ করে ফেলে, তবে কিন্তু এই ক্ষেত্র তাকে অটোমেটিক আকর্ষণ করে ভিতরে নিয়ে যাবে। এজন্য মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে আমরা এক্সটার্নাল কোনো ফোর্স ইউজ করব না। জাস্ট মহাকর্ষীয় যে বল বা অভিকর্ষ যে বল, সেই বল দ্বারাই আমরা বস্তুটাকে এ থেকে বি তে নিয়ে আসব, এ থেকে বি তে নিয়ে আসব। তাহলে আমরা জানি যে অভিকর্ষ বলের ইকুয়েশন কি, যে এই যে গুরুভর বস্তুটা এই স্মল এম ভরের বস্তুকে কত বলে আকর্ষণ করে। তাহলে আমরা সেটা জানি নিউটনের সূত্র থেকে, সেটা হচ্ছে Fg = g m স্মল m ডিভাইডেড বাই r স্কয়ার।
এবং এই আকর্ষণ বল কোন দিকে কাজ করবে? অবশ্যই গুরুভার বস্তু যেদিকে থাকে সেই দিকে আমার এই গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বল ক্রিয়া করবে। এবং আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে এই বল দ্বারাই বস্তুটাকে নিয়ে আসব। এখন প্রশ্ন উঠতে পারে, স্যার এখানে আপনার এই মহাকর্ষীয় ক্ষেত্র থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে স্মল আর, কিন্তু আপনি তো এ থেকে বি তে আসতেছেন, ও থেকে তো বি এর দূরত্ব দেওয়া নাই। আচ্ছা, আমি প্রথমেই বলে দিচ্ছি কিন্তু যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে দূরত্ব অনেক ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে টেন্ডস টু জিরো বলা যায়। ফলে এ থেকে বি তে আনার জন্য এই বলের মান চেঞ্জ হবে না বললেই চলে। এমন চেঞ্জ হবে ওই আগের মতোই, যে ধরো 10 টু দি পাওয়ার -9 পরিমাণ চেঞ্জ হবে, অনেক ক্ষুদ্র চেঞ্জ। তার মানে এই বিন্দুতে যে বল কাজ করবে, মানে এই বিন্দু থেকে এম ভরের বস্তুকে নিয়ে আসতে যে পরিমাণ বল কাজ করবে, এ থেকে বি তে নিয়ে আসতে একই পরিমাণ। অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দুতে বলের তেমন কোনো পার্থক্য হবে না। এজন্য আমরা এ তে যে পরিমাণ বল কাজ করে বি তে একই পরিমাণ বল কাজ করে ধরেই আমরা এ থেকে বি তে নিয়ে আসব। তাহলে প্রথমে আমরা কি লিখব, যে এ বিন্দু হতে এ বিন্দু হতে এম ভরের বস্তুটিকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব পি আর সরিয়ে বি বিন্দুতে আনতে কৃত কাজ। বি বিন্দুতে আনতে কৃত কাজ। তাহলে কাজের সূত্র আমরা পঞ্চম অধ্যায়ে পড়ে আসছি। কাজ কি? বল ইনটু সরণ, অর্থাৎ dw is equal to vector f dot dr। তাহলে বল মানে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে বল যেদিকে কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে কাজ করতেছে, অর্থাৎ বল যেদিকে কাজ করে সরণ কিন্তু একই দিকে কাজ করে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। যেহেতু বল যেদিকে কাজ করবে, সরণ কিন্তু মানে তুমি এ থেকে বি তে নিয়ে আসতেছো, সরণ তো একই দিকে, dr কিন্তু একই দিকে। এ থেকে যেহেতু বি তে নিয়ে আসতেছো, সরণ কিন্তু এ থেকে বি তে, এবং মহাকর্ষীয় বল কিন্তু একই দিকে কাজ করে। তাহলে f dr, তাহলে এটার মান বসায় দিই আমরা, g m small m divided by r square into dr। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলো বলো। স্যার বইয়ে আছে না, এটা একটু অন্যভাবে করা। একটা বইয়ের মধ্যে থাকুক, আমরা তো আমরা করি। দেখো স্যার বইয়ে লেখা কি f ইজ ইকুয়াল টু বড় যেটা আছে না মহাকর্ষীয় ধ্রুবক লেখা, সব এটা কিভাবে পসিবল? যাও সব লাস্টে যে সব মিলে মিশে একাকার হয়ে যাবে, পদ্মা মেঘনা যমুনা সব মিলে মিশে একাকার হয়ে যাবে। ওকে, লেখা হয়েছে? এই পর্যন্ত লেখা হয়েছে সবার? তার কসটা কিভাবে আসলো? বল এবং সরণের মধ্যবর্তী ডট গুণফল না, পঞ্চম অধ্যায়ে সবাই পড়ে আসছে আমরা। কস কিভাবে আসে মানে কে বলতাছো? শোয়েব নাকি জিদান? জিদান মনে হয়। f ডট dr, f ডট dr মানে কি? f cos f dr cos থিটা। ঠিক আছে, বুঝলাম তাহলে। আচ্ছা, তাহলে আমরা আসলে অ্যাকচুয়ালি কোথা থেকে নিয়ে আসবো বস্তুটাকে? অ্যাকচুয়ালি আমরা বস্তুটাকে নিয়ে আসবো অসীম থেকে।
অসীম থেকে আমরা বস্তুটাকে নিয়ে আসবো। আমরা বস্তুটাকে নিয়ে আসবো আসলে কোথা থেকে? অসীম থেকে। তো অসীম থেকে আমরা কোথায় আনবো? অসীম থেকে আমরা বস্তুটাকে এ বিন্দুতে আনবো। তাহলে অসীম থেকে যদি আমরা এ বিন্দুতে নিয়ে আসি, অসীমে তো আসলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কোনো মহাকর্ষীয় ক্ষেত্র কাজ করে না। তাহলে আমরা অসীম থেকে বস্তুটাকে কোথায় নিয়ে আসবো? এ বিন্দুতে নিয়ে আসবো। তাহলে সুতরাং r is equal to অসীম হতে r is equal to অসীম হতে r is equal to r দূরত্বে m ভরের বস্তুটিকে নিয়ে আসতে কৃত কাজ। তাহলে আমরা অসীম থেকে r দূরত্বে নিয়ে আসবো, অর্থাৎ wr অর্থাৎ dw কোথা থেকে আনবো? অসীম থেকে। r is equal to infinity থেকে r is equal to r is equal to g capital M small m divided by r square dr অসীম থেকে r দূরত্ব। আমরা কোথা থেকে আনতাছি? অসীম থেকে r দূরত্বে আনতাছি। আর ইনফিনিটি স্টেপে কাজটা করতে হবে আমাকে, ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপে। এই পর্যন্ত উঠাও। তাহলে আমরা প্রথমে ডি স্যার আর সমান আরেকবার বুঝান স্যার। অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসবো। সব দূরত্ব তো হিসাব করা হয় সেন্টার থেকে। সেন্টার থেকে এটুকু ডিসটেন্স আর, সেন্টার থেকে এটুকু ডিসটেন্স হচ্ছে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি থেকে কোথায় নিয়ে আসবো? আর দূরত্ব। dw কে ইন্টিগ্রেশন করলে কি হয়? আমরা যারা ইন্টিগ্রেশন করছি মোটামুটি সবাই জানি যে dx কে ইন্টিগ্রেশন করলে হয় x। তাহলে dw কে যদি ইন্টিগ্রেশন করি আমরা পাবো w, এবং এই উপরে হবে আপার লিমিট অর্থাৎ r, আর নিচে হবে লোয়ার লিমিট অর্থাৎ ইনফিনিটি। এরপর এই দিকে আমরা জানি যে ইন্টিগ্রেশন কখনো কনস্ট্যান্ট কোনো কিছুর উপর করা যায় না। তাহলে এখানে এই কোশ্চেনের মধ্যে কনস্ট্যান্ট কোনটা কোনটা? ডান পাশে কি কি কনস্ট্যান্ট আছে আমার? g constant তারপর পৃথিবীর ভর g কনস্ট্যান্ট, ক্যাপিটাল M কনস্ট্যান্ট, স্মল কনস্ট্যান্ট। জাস্ট খালি আমার ইন্টিগ্রেশন করতে হবে 1/r² এর উপর, 1/r² এর উপর ইন্টিগ্রেশন করতে হবে। ওয়ান বাই আর স্কয়ার ইন্টিগ্রেশন কারো মনে আছে? minus 1/r মাইনাস 1/r। তাহলে আমরা পরের লাইনটা লিখি, তারপর এই পাশে মানটা একটু পরে বসাই, এক লাইন পরে বসাই। gm small m minus 1/r up to for infinity। এই ইন্টিগ্রেশন এটি দুই অধ্যায়ে দিলে কথা আছে কি বুঝুন। ওকে, তারপর আমরা এখানে প্রথমে কি বসাবো?
ডাব্লিউ আর অর্থাৎ আর বিন্দুতে আনতে কত কাজ, ডাব্লিউ ইনফিনিটি। এখানে মাইনাসটা সামনে নিয়ে এসে পড়ি, জি এম 1 বাই স্মল আর মাইনাস 1 বাই ইনফিনিটি, 1 বাই স্মল আর মাইনাস 1 বাই ইনফিনিটি। আর আমি তো আগে বলছি যে অসীমে আসলে কি ধরনের কাজ করতে হয় সেটা আমরা জানি না, এইজন্য অসীমের কাজটাকে আমরা কত ধরে নিব, 0 ধরে নিব। তার মানে আমাকে কাজ করতে হবে w স্মল r 1 বাই ইনফিনিটি মানে কত, 0। 0 তাহলে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই স্মল r। এটা হচ্ছে কোথায় আনতে কাজ করতে হচ্ছে তোমাকে, অসীম থেকে আর আনতে কৃত কাজ। অসীমের কাজটা আমরা 0 ধরে নিয়েছি কারণ অসীমে আসলে কোনো ফোর্সই নাই, তাহলে কাজ কই থাকবে। অসীমে তো আসলে এই মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো প্রভাবই থাকবে না, এইজন্য আলটিমেটলি অসীমে কোনো কাজ নাই, এইজন্য অসীমের কাজটাকে আমরা 0 ধরছি। এটা কিন্তু আমি কাজ বের করলাম, কিন্তু আমাকে বের করতে হবে কি, মহাকর্ষীয় বিভব ছিল টার্গেট এটি। তাহলে মহাকর্ষীয় বিভব কোথায় বের করব, গ্র্যাভিটেশনাল ফিল্ডে, মানে ভিজি। ফর্মুলা কি ছিল আমাদের, অসীম থেকে আর দূরত্বে আনতে কৃত কাজ ডিভাইডেড বাই স্মল এম। তাহলে যদি মানটা বসায় দাও, তার মানে আমাকে মহাকর্ষীয় বিভবের ইকুয়েশন আসবে মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল আর। এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভবের ইকুয়েশন। স্যার সেকেন্ড লাইনটা আবার একটু বলবেন? কোন লাইনটা বলো, এটা লাইনটা সেকেন্ড, এই সাইডের সেকেন্ড, এটা স্যার বাম পাশেরটা। wr মাইনাস w ইজ ইকুয়াল টু মাইনাসটা বাই, এটা না, এই পাশেরটা সেকেন্ড, এটা সেকেন্ড লাইন স্যার, নিচেরটা, নিচেরটা এটা তার তার অসীম দূরত্ব থেকে ওই যে ব্যাসার্ধের ওটা। এটা মহাকর্ষীয় বিভব ভিজি। আচ্ছা স্যার এটা এটা তো সংজ্ঞা আমাদের গত ক্লাসে আমরা পড়ছিলাম না, w বাই m ওকে স্যার। সংজ্ঞাটা ছিল, এটা ডেফিনিশনটা, একক ভরের বস্তুকে আনতে কতটুকু কাজ করতে হয়, কাজ ডিভাইডেড বাই m। তাহলে এটা বের হলো আমাদের মহাকর্ষীয় বিভবের রাশিমালা মাইনাস gm বাই স্মল r। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে বলতে পারো। তাহলে এখন প্রথম প্রশ্ন হচ্ছে এখান থেকে পরীক্ষায় আসে আমাদের, যে মহাকর্ষীয় বিভব কেন ঋণাত্মক হয়, বলো মহাকর্ষীয় বিভব কেন ঋণাত্মক হয়, বই না দেখে কেউ বলতে পারবে এই মহাকর্ষীয় বিভব কেন ঋণাত্মক হয়? স্যার আর বিপরীত দিকে স্যার। কোথায়, আর তো বিপরীত দিকে না, আর তো এইদিকে, আকর্ষণ বল তো এইদিকে। আমি তো আকর্ষণ বলের বিনিময়ে কাজ করছি। আচ্ছা কথা উত্তরে বলে দিছি যে এখানে কিন্তু আসলে আমরা কাজ করতেছি, কিন্তু অভিকর্ষ বল বা মহাকর্ষ বল এটা এক ধরনের কি অ্যাট্রাকটিভ ফোর্স, আকর্ষণ বল। তোমরা মোটামুটি সবাই আইডিয়া আছে আশা করি, যারা আমরা 9 10 এ মোটামুটি স্থির তড়িৎ পড়ে আসছি। এই আকর্ষণ বল কিন্তু সবসময় নেগেটিভ, আকর্ষণ বল কিন্তু অবশ্যই নেগেটিভ হয়, কারণ ধরো চার্জের কথা চিন্তা করো, প্লাস চার্জ মাইনাস চার্জ আকর্ষণ ধর্মী, দুইটা চার্জ যদি মাইনাস হয় বা দুইটা চার্জ যদি প্লাস হয় সেটা কিন্তু বিকর্ষণ ধর্মী হয়। তাহলে তুমি এখানে কোন ধরনের বল দিয়ে কাজ করতেছো, অবশ্যই একটা আকর্ষণ ধর্মী বল, কারণ আমি প্রথমে বলে দিছি যে আমরা কিন্তু বাইরের কোনো এজেন্ট বা বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে কাজ করতেছি না, আমরা মহাকর্ষ বল দিয়ে কাজ করছি। আর মহাকর্ষ বল কিন্তু সবসময় কি ধরনের বল, আকর্ষণ ধর্মী বল। যেহেতু আমি আকর্ষণ ধর্মী বল দিয়ে কাজ করতেছি, এই জন্য এই কাজটা বা এই বিভবটা সবসময় কি হবে, নেগেটিভ হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, অসীমে কিন্তু মহাকর্ষ বিভব সর্বোচ্চ। অসীমে কেন সর্বোচ্চ, অসীমে যদি আর এর মান যদি ইনফিনিটি বসাও তাহলে ভি এর মান কিন্তু 0, এবং অসীমেই তোমার বিভবের মান 0 হবে। আর অসীম থেকে তুমি যত
আস্তে আস্তে ক্ষেত্রের ভিতরে প্রবেশ করবে, তোমার বিভবের মান কমতে থাকবে এবং সেই মান হবে নেগেটিভ। অসীমে তোমার বিভব হবে সর্বোচ্চ এবং অসীম থেকে তুমি যত ক্ষেত্রের দিকে প্রবেশ করতে থাকবে তত তোমার বিভবের মান কমতে থাকবে। এজন্য বলা হয় অসীমে বিভব সর্বোচ্চ এবং এর মান হচ্ছে 0। মহাকর্ষীয় বিভব কখনো ঋণাত্মক হয় না। তড়িৎ বিভব বা চৌম্বক বিভব এগুলো ঋণাত্মক ধনাত্মক দুইটাই হতে পারে, কিন্তু মহাকর্ষীয় বিভব কখনোই ধনাত্মক হবে না, সর্বদাই কি হবে? ঋণাত্মক হবে। মহাকর্ষীয় বিভব সর্বদাই ঋণাত্মক হবে, মহাকর্ষীয় বিভব কখনোই ধনাত্মক হবে না। তড়িৎ বিভব ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই হতে পারে, কিন্তু মহাকর্ষীয় বিভব সর্বদাই ঋণাত্মক হবে। তাহলে একটা টাইটেল দাও প্রশ্ন, অনুধাবনের জন্য একটা প্রশ্ন লিখবো আমরা যে মহাকর্ষীয় বিভব ঋণাত্মক হয় কেন। প্রশ্নটা দেখো, মহাকর্ষীয় বিভব ঋণাত্মক হয় কেন? প্রশ্ন লেখা হয়েছে। স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলেন। মহাকর্ষীয় বিভব ঋণাত্মক হয় কেন? দেখো আমরা জানি, দেখবা আমরা জানি মহাকর্ষীয় বিভব v is equal to, আমরা জানি মহাকর্ষীয় বিভব v is equal to minus gm by small r। আমরা জানি মহাকর্ষীয় বিভব v is equal to minus gm divided by small r। এখানে ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে যে, মহাকর্ষীয় বিভবের মান সর্বাধিক হবে অসীমে। মহাকর্ষীয় বিভবের মান সর্বাধিক হবে অসীমে এবং তা শূন্য, গাড়ি দিবা। অসীম হতে, স্যার লাইনটা আরেকবার একটু বলেন। মহাকর্ষীয় বিভবের মান সর্বোচ্চ হবে অসীমে এবং তা শূন্য। লেখা অসীম হতে, স্যার লেখা হয়েছে। অসীম হতে ক্ষেত্রের দিকে এগিয়ে যেতে থাকলে, অসীম হতে ক্ষেত্রের দিকে এগিয়ে যেতে থাকলে মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকে, অর্থাৎ ঋণাত্মক হয়। মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকে অর্থাৎ ঋণাত্মক হয়। দেখো এই পর্যন্ত। হ্যাঁ স্যার লেখা হয়েছে। কারণ বাহ্যিক কোনো বল বা শক্তি দ্বারা কাজ সম্পন্ন হয় না। কারণ বাহ্যিক কোনো বল বা শক্তি দ্বারা কাজ সম্পন্ন হয় না। মহাকর্ষ বলই কাজ সম্পন্ন করে। মহাকর্ষ বলই কাজ সম্পন্ন করে। লেখা হয়েছে
মহাকর্ষ বলই Yes, sir. এবার স্যার লাস্ট হয়েছে। লাইনটা কি হ্যাঁ বুঝলাম না, বলো জিদান। লাস্ট লাইনটা কি বলছিলেন স্যার? কারণ মহাকর্ষ বলই কাজ সম্পন্ন করে, কারণ মহাকর্ষ বলই কাজ সম্পন্ন করে। যেগুলো লেখাই অনেকে তো হয়তো নেটের কারণে বুঝতে পারে না, একজন সুন্দর করে লিখে গ্রুপে পোস্ট করে দিও, সবাই মানে কপি করে দিবে। আচ্ছা, এখন আমরা এই মহাকর্ষ বিভবের যে পরিবর্তনটা সেটা একটা গ্রাফের মাধ্যমে দেখাতে চাই যে কি পরিবর্তনটা আসলে কি হবে। আমরা কি দেখলাম যে মহাকর্ষ বিভবের ইকুয়েশন হচ্ছে -gm ডিভাইডেড বাই স্মল r। g আর m তো কনস্ট্যান্ট, তো g আর m যদি কনস্ট্যান্ট হয় তাহলে মহাকর্ষ বিভবের পরিবর্তনটা হচ্ছে 1/r এর ব্যস্তানুপাতিক এবং সম্পর্ক হচ্ছে কি নেগেটিভ সম্পর্ক। তাহলে মনে রাখবা যে যারা আমরা মোটামুটি ম্যাথ পারি y প্রপোর্শনাল টু 1/x, এটার গ্রাফটা হচ্ছে এই ধরনের আয়তাকার পরাবৃত্তাকার যেটাকে বলা হয়, এটা হচ্ছে y প্রপোর্শনাল টু 1/x এর গ্রাফ। কিন্তু আমার কিন্তু y প্রপোর্শনাল টু 1/x ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে কি মাইনাস, তার মানে গ্রাফটা কিন্তু নিচের দিকে হবে, নেগেটিভ x অক্ষের দিকে হবে, পজিটিভের দিকে কিন্তু হবে না, নেগেটিভ x অক্ষের দিকে হবে। গ্রাফটা কিন্তু পজিটিভ x অক্ষের দিকে হবে না, গ্রাফটা হবে নেগেটিভ x অক্ষের দিকে, কারণ এর একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে গ্রাফটা কি ধরনের আসে? স্যার নেগেটিভ এক্স অক্ষ না ওয়াই অক্ষ? ওয়াই অক্ষ হবে না? হ্যাঁ নেগেটিভ y অক্ষের দিকে, ঠিক আছে, সরি, নেগেটিভ y অক্ষের দিকে হবে। এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড, y অক্ষ বরাবর, হ্যাঁ নেগেটিভ y অক্ষের দিকে হবে। এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড Vg, আর এই বরাবর আমরা দেখব দূরত্ব, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে দূরত্ব। তাহলে আমরা কিন্তু প্রথমেই বলছি যে তুমি ভূপৃষ্ঠ থেকে যত দূরে যাবে, অর্থাৎ যত অসীমে চলে যাবে, তত কিন্তু তোমার মহাকর্ষ বিভবের মান কি হবে, কমতে থাকবে। এবং কমতে কমতে যেটা হবে সেটা হচ্ছে আসলে কি, কমতে বলতে ওইখানে যে আমার কি সর্বোচ্চ হবে, মানে অসীমে সেই মানটা হবে সর্বোচ্চ এবং সেটা কত, 0। আর যত আমি আস্তে আস্তে ক্ষেত্রের দিকে আসতে থাকবো, এটা কিন্তু আসলে পৃথিবীর সেন্টারের মতো এই ও বিন্দুটা, যত তুমি অসীম থেকে ক্ষেত্রের দিকে আসবা তো তোমার বিভবের মান কিন্তু কমতে থাকবে, কারণ নেগেটিভ হবে, আর অসীমে হবে কি সর্বোচ্চ। তাহলে আমাদের যে গ্রাফটা আসবে হচ্ছে এই ধরনের, গ্রাফটা আসবে আমাদের এই ধরনের। এটার মানে হচ্ছে, খেয়াল করবা, দেখো যখন এই রেখাটা অসীমে চলে যাবে, যখন এই রেখাটা অসীমের দিকে যাবে, তখন আস্তে আস্তে এটা এই x অক্ষের সাথে মিলে যাবে, এবং x অক্ষের সাথে মিলে যাওয়া মানে বিভবের মান 0 হয়ে যাবে। গ্রাফটা কিন্তু এখান থেকে আস্তে আস্তে যত ভিতরের দিকে আসবে এই v এর মান কিন্তু নেগেটিভ হতে থাকবে, কারণ উপরে পজিটিভ নিচে তো নেগেটিভ। তার মানে যত ক্ষেত্রের দিকে আসতে থাকবে v এর মান তত কমতে থাকবে। আর অসীমে মানে অনেক দূরে যে যখন এই রেখাটা x অক্ষের সাথে মিলে যাবে তখন কিন্তু v এর মান 0 হয়ে যাবে, এবং ওইটাই হবে মহাকর্ষ বিভবের সর্বোচ্চ মান। আর যত আস্তে আস্তে ক্ষেত্রের দিকে প্রবেশ করবে এই v এর মান কমতে থাকবে। এটা হচ্ছে আমাদের গ্রাফটা। পরীক্ষায় এই গ্রাফটার ব্যাখ্যা আসে, দেখবা আমাদের বইতে দেওয়া আছে গ্রাফটার ব্যাখ্যা, যে অসীমের বিভবটা হবে সর্বোচ্চ এবং এর মান হচ্ছে 0, আর অসীম থেকে যত ক্ষেত্রের দিকে আসতে থাকবে এই বিভবের মান আস্তে আস্তে কমতে থাকবে এবং এর মান হবে কি নেগেটিভ। দেখো ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে? এবার এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আসে আমাদের পরীক্ষায়, প্রশ্নটা আগে লেখো, প্রশ্ন লেখো, দেখাও যে
দেখাও যে অসীমে মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্য সমান। দেখাও যে অসীমে মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্যের মান সমান। দেখাও যে অসীমে মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্যের মান সমান। প্রশ্ন লেখা হয়েছে, দেখাও যে অসীমে মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্যের মান সমান। হ্যাঁ স্যার লিখছি। তাহলে স্যার লেখা হয়েছে। অসীমে, অসীম মানে হচ্ছে অসীমে, অর্থাৎ অসীম মানে আমরা জানি আসলে কি r is equal to infinity। অসীমে অর্থাৎ r is equal to infinity দূরত্বে, অসীমে অর্থাৎ r is equal to infinity দূরত্বে আমরা প্রথমে মহাকর্ষীয় প্রাবল্যের ইকুয়েশনটা লিখি gm divided by small r square। তাহলে এখানে যদি ইনফিনিটি বসাও তাহলে প্রাবল্যের মান 0, এবং যদি v এর সূত্রে বসাও এখানেও বিভবের মান 0। তার মানে অসীমে একমাত্র দূরত্ব হচ্ছে অসীমে যেখানে মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্য দুইটার মানে কি সমান, এবং সেটার মান হচ্ছে কি 0। হাফসা, তোমার নেটের প্রবলেম, তুমি লাইভে চলে যাও, লাইভে ক্লাস দেখো। অসীমে অর্থাৎ r is equal to infinity দূরত্বে, r is equal to infinity দূরত্বে মহাকর্ষীয় প্রাবল্যের মান 0 এবং মহাকর্ষীয় বিভবের মান 0, অর্থাৎ অসীম দূরত্বে প্রাবল্য এবং বিভব দুইটাই কি সমান, এবং সে মানটা কি 0, সমান 0। এই অসীম ছাড়া অন্য কোন দূরত্বে এই মান মিলবে না। ওকে, আচ্ছা, তাহলে এবার টাইটেল দেওয়া হচ্ছে মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্যের মধ্যে সম্পর্ক। মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্যের মধ্যে সম্পর্ক। যারা ফেসবুক লাইভে আছো তারা অবশ্যই আমার নামটা ট্যাগ করে দিবা, মানে প্রেজেন্ট এই কথাটা বলে দিও, যাতে প্রেজেন্ট নেওয়ার সময় সুবিধা হয়। মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্যের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা প্রথমে যেটা করব যে মহাকর্ষীয় ক্ষেত্র, এখানে ধরো মহাকর্ষীয় ক্ষেত্র আছে, সেই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আমরা দুইটা বিন্দু ধরব বা দুইটা পয়েন্ট ধরব। মনে করো একটা পয়েন্ট হচ্ছে এ আর একটা পয়েন্ট হচ্ছে বি। মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে দুইটা বিন্দু। আচ্ছা, এখন একটা জিনিস একটু আমাকে চিন্তা করে বলো তো, মহাকর্ষীয় বিভব, একই কথা বারবার বলতাছে, একটু ভিন্ন হবে, তোমরা উত্তর দিবা। মহাকর্ষীয় বিভব বেশি কোথায়, মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে না ক্ষেত্র থেকে বাইরের দিকে? ক্ষেত্র থেকে বাইরের দিকে। ক্ষেত্রের দিকে। মহাকর্ষীয় বিভব কিন্তু স্কেলার কোয়ান্টিটি, কোনো ডিরেকশন নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় বিভব বেশি কোথায় হয়, ক্ষেত্রের দিকে হয় না ক্ষেত্রের বাইরের দিকে হয়? ক্ষেত্রের বাইরে। ক্ষেত্রের বাইরের দিকে। ক্ষেত্রের বাইরের দিকে হয়, কারণ আমরা অসীমে কিন্তু মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ, তা অসীমটা তো ক্ষেত্র থেকে কোথায়, বাইরের দিকে, আর ক্ষেত্রের দিকে আসতে থাকতে থাকতে মহাকর্ষীয় বিভবের মান কি হয়, কমতে থাকে, মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকে। কিন্তু
তাহলে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে দুইটা বিন্দু দিছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং এই দুইটা বিন্দুকে আমরা একটা সংযোজক রেখা দ্বারা যুক্ত করি। এই দুইটা বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত, এই দুইটা বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত, এজন্য তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা dr ধরে নিই, মধ্যবর্তী দূরত্বকে আমরা dr ধরি। আচ্ছা, এখন আমি ধরে নেই যে মহাকর্ষীয় প্রাবল্য কাজ করতেছে বি থেকে এর দিকে, তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে গুরুভার বস্তুটা এখানে কোথাও আছে। মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে দুইটা বিন্দু, এখানে একটা গুরুভার বস্তু আছে ধরে নিছি আমরা, কারণ আমি মহাকর্ষীয় প্রাবল্য ধরছি বি থেকে এ তে, মহাকর্ষীয় প্রাবল্য ধরছি আমি বি থেকে এ তে। এখন আমাকে একজন বলো এ আর বি এই দুই বিন্দুর মধ্যে কোথায় বিভবের মান বেশি হবে? বি বি বিন্দুতে। এ বিন্দুতে কিভাবে বেশি হয়? মাত্র কিন্তু বললো মুনিয়ান, প্রথমেই বলছে যে মহাকর্ষীয় বি বি কাজ করে বিভব বেশি হয় তার উল্টা দিকে, তাহলে মহাকর্ষীয় প্রাবল্য কাজ করতেছে বি থেকে এ তে, তাহলে মহাকর্ষীয় বিভব তো বেশি হবে কোথায়? অবশ্যই বি বিন্দুতে। অবশ্যই কোথায় বেশি হবে? বি বিন্দুতে বেশি হবে। তার মানে বি বিন্দুতে মহাকর্ষীয় বিভব বেশি আর এ বিন্দুতে কিন্তু মহাকর্ষীয় বিভব কম, কারণ এটা কি ক্ষেত্রের দিকে, যত তুমি আস্তে আস্তে ক্ষেত্রের দিকে আসবে ততই তো তোমার মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকবে, আর ক্ষেত্র থেকে দূরে গেলে তো বাড়বে, এবং অসীমে যে সেটা কি হবে? শূন্য হবে, কারণ নেগেটিভ মান তো ধরে এখানে ছিল -1 -2 -3 -4, তাহলে -4 বড় না -1 বড়? অবশ্যই -1 বড়, অবশ্যই -1 বড়। তার মানে এইখানে মহাকর্ষীয় বিভবের মান কিন্তু সর্বোচ্চ। তাহলে আমরা ধরে নেই এই বিন্দুতে যদি মহাকর্ষীয় বিভব ভি হয়, যেহেতু এ আর বি খুবই কাছাকাছি দূরত্বে অবস্থিত, তাহলে বি বিন্দুর বিভব ধরি আমরা ভি প্লাস ডিভি, ভি প্লাস ডিভি, ভি প্লাস ডিভি। ঠিক আছে, স্যার বি প্লাস ডিবি টা আবার এই বিন্দুর বিভব যদি ভি হয় তাহলে বি বিন্দুর বিভবটা বেশি হবে, কতটুকু বেশি? একটুখানি বেশি হবে, কারণ এ আর বি এর মাঝখানের ডিসটেন্স তো অনেক ছোট ডিসটেন্স। ধরো ভি এর মান 5 জুল পার কেজি আর এটার মান কত? ধরো 5.001 জুল পার কেজি, তাহলে অল্প বেশি। তো অল্প যেহেতু বেশি, তাহলে ম্যাথমেটিক্যাল নিয়মে আমরা লিখতে পারি ভি প্লাস ডি। লেখো, এখন লেখো। স্যার বুঝিনি মহাকর্ষীয় বিভব বাইরের দিকে, এটা যে জিনিসটা আমি বুঝিনি। কেন? আগেই তো বললাম যে মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হয় কোথায়? অসীমে না? জি স্যার। ক্ষেত্রের দিকে না ক্ষেত্র থেকে দূরে? এটা বাইরের দিকে, কিন্তু আমরা মহাকর্ষীয় ধ্রুবকের সূত্রটা করছি না, জি এম বাই আর, এখানে তো ব্যাসার্ধ হতে মানে ভি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তো আমাদের যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে তো মহাকর্ষীয় বিভব কমবে। কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন আছে না কাবেরী? জি স্যার। ওইটা কি বোঝাচ্ছে? ওইটা কি বোঝাচ্ছে? বলো। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা যেহেতু বি বিন্দুর বিভব বেশি, তাহলে আমরা একটা একক ভরের বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব, কারণ যেখানে বিভব বেশি হয় সেখান থেকে সেখানে নিয়ে যেতে হবে একটা বস্তুকে। এ বিন্দুর বিভব যেহেতু কম, বি বিন্দুর বিভব যেহেতু বেশি, তাহলে আমরা একটা একক ভরের বস্তুকে এ থেকে বি তে নিয়ে যাব। তাহলে দেখো আমরা যদি এ থেকে বি তে নিয়ে যাই, এ থেকে যদি বি তে নিয়ে যাই, আমাদের প্রাবল্য, প্রাবল্য কিন্তু এক ধরনের বল। স্যার বুঝলাম না। গতদিন আমাকে প্রশ্ন করছিল হাফসা যে প্রাবল্য আর মহাকর্ষীয় বল একই কিনা। প্রাবল্য আর মহাকর্ষীয় বল এক হবে তখনই যখন একক ভরের বস্তু কোনো উল্লেখ না থাকবে, কারণ আমাদের প্রাবল্যের সাথে সম্পর্ক ছিল F বাই m। একক ভরের বস্তুর জন্য যে আকর্ষণ বল সেটাই প্রাবল্য, আর যদি প্রাবল্যটাকে তুমি m দিয়ে গুণ করে দাও সেটা বল হয়ে যাবে। তাহলে আমরা কি করব? যেহেতু a বিন্দুর বিভব v এবং b বিন্দুর বিভব বেশি,
তাহলে নিম্ন বিভব থেকে সবসময় উচ্চ বিভবে, নিম্ন বিভব থেকে সবসময় উচ্চ বিভবে বস্তু নিয়ে যেতে হয়। যেখানে বিভব কম সেখান থেকে যেখানে বিভব বেশি সেখানে আমরা বস্তু নিয়ে যাব। তাহলে এ বিন্দু থেকে আমরা যখন বি বিন্দুতে নিয়ে যাব তখন কিন্তু আমাকে প্রাবল্যের বিরুদ্ধে নিয়ে যেতে হবে, কারণ প্রাবল্য কাজ করে বি থেকে এ তে, কিন্তু আমি একটা একক ভরের বস্তুকে বা এম ভরের বস্তুকে নিয়ে যাব এ থেকে বি তে। তার মানে আমরা বলতে পারি যে সুতরাং এম ভরের বস্তুকে, বা এম ভর না বলে একক ভরের কোন বস্তুকে, একক ভরের কোন বস্তুকে এ বিন্দু হতে বি বিন্দুতে নিতে কৃত কাজ। তাহলে আমরা কোথায় করব? এ থেকে আমরা বি তে নিয়ে যাব, কৃত কাজ করব আমরা এ থেকে বি তে। কৃত কাজটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে আসলে কি বিভব পার্থক্য। তাহলে কাজ কতটুকু হবে? আমরা কোথায় নিতেছি? বিন্দুতে। তাহলে বি বিন্দুতে বিভব কত? ভি প্লাস ডিভি মাইনাস ভি। আমরা কি পরিমাণ কাজ করব? প্রাবল্য কিন্তু এখন বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে আমরা এখন প্রাবল্যের বিরুদ্ধে কাজ করতেছি। তাহলে প্রাবল্যের বিরুদ্ধে যদি কাজ করি অর্থাৎ ভেক্টর ই ডট ভেক্টর ডি আর, দেখো আমাদের ইকুয়েশনটা কি আসে, এখানে কাটাকাটি করলে থাকে ডিভি ই ডি আর। দেখো তুমি এ থেকে বি তে নিতেছো আর প্রাবল্য বিপরীত দিকে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 আর cos 180 এর মান হচ্ছে -1, অর্থাৎ -e ইনটু dr। সুতরাং মহাকর্ষীয় প্রাবল্য E is equal to minus dv dr। আমি a থেকে b তে নিয়ে যাচ্ছি, তাহলে b তে বিভব কত? v plus dv minus v। কারণ অনেকে মনে প্রশ্ন আছে, আমি জানি যে স্যার আপনি কৃত কাজ বলছেন কিন্তু বিভব কেন বিয়োগ করলেন? আমি একক ভরের একটা বস্তুকে নিয়ে যাচ্ছি। দেখো আমাদের বিভবের ইকুয়েশন কি ছিল? প্রথমে একদম ইকুয়েশন যেটা করছি আমরা, w ইনফিনিটি টু g ডিভাইডেড বাই m। তাহলে m এর মান যদি 1 হয়, m এর মান যদি 1 হয় তাহলে কিন্তু মহাকর্ষীয় বিভব আর কৃত কাজ কিন্তু সেম। এজন্য কিন্তু একক ভরের কোন বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে কৃত কাজ। তাহলে কাজ কি? এখানে কতটুকু বিভব? v প্লাস dv মাইনাস কত? এ বিন্দুর বিভব। আর এখানে e ডট dr, ই তো বল, একক ভরের জন্য যে বলটা e, তাহলে ভেক্টর e ডট dr, ই কাজ করতেছে b থেকে a তে, আর তুমি একক ভরের বস্তুকে নিচ্ছ a থেকে b তে। তাহলে মধ্যবর্তী কোণ কত? cos 180, আর cos 180 এর মান কত? -1। অর্থাৎ মহাকর্ষীয় প্রাবল্য E is equal to minus dv dr। এই পর্যন্ত উঠাও। দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এখানে কি স্যার মহাকর্ষীয় বল আর মহাকর্ষীয় প্রাবল্য কি স্যার সেম ধরে করছেন? একক ভরের বস্তু বলছি, একক ভরের বস্তু বলার কারণে তো আসলে ই আর এফ তো সেম হয়ে যায়। এম এর মান যদি 1 ধরো তাহলে ই আর এফ সেম না? স্যার এই যে cos কখন 0 ডিগ্রি কখন এই মানে এই দুইটা প্যাচ লেগে যায়। যখন বল আর সরণ একই দিকে থাকে তখন cos 0 ডিগ্রি, পঞ্চম অধ্যায়ে পড়ছি না আমরা। আর যদি বল আর সরণ বিপরীত দিকে থাকে, যেমন ফ্রিকশনাল ফোর্স, আমরা তো ওই যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ যখন বের করছিলাম তখন বলছিলাম যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কেন নেগেটিভ হয়? কারণ ঘর্ষণ বল
সবসময় প্রযুক্ত বলের বিপরীত দিকে ক্রিয়া করে, বা ঘর্ষণ বল সরণের বিপরীত দিকে ক্রিয়া করে, তখনই কিন্তু ঘর্ষণ বলের কারণে কিন্তু কৃতকার্য নেগেটিভ আসতো, কারণ তাদের মধ্যবর্তী কোণ ছিল কত 180 ডিগ্রি। ঘর্ষণ বল যেদিকে কাজ করত সরণ তার বিপরীত দিকে হইত অলওয়েজ। আর যদি একই দিকে হয় তবে 0 ডিগ্রি। দেখা হয়েছে? আচ্ছা, তাহলে এখন এখানে কিন্তু প্রাবল্য কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, তাই না? আচ্ছা, প্রাবল্য যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে আমরা এই ইকুয়েশনটাকে একটু অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা এখানে সবাই মোটামুটি ভেক্টর পড়ে আসছি। ভেক্টরে কিন্তু ডিডিআর এর বদলে একটা নতুন একটা টার্ম ছিল আমাদের, নাবলা। নাবলা একটা অপারেটর ছিল, এবং যদি মনে থাকে আমাদের সবার যে নাবলা অপারেটরের ভ্যালুটা ছিল এই ধরনের, i del del x plus j del del y plus k del del z। আচ্ছা, তাহলে এইটা আমরা কেন নিয়ে আসবো? দেখো, আমাদের পৃথিবী বা মহাকর্ষীয় ক্ষেত্র যেটা, এটা কিন্তু 3 ডাইমেনশনাল, অর্থাৎ x y z তিন দিকেই এর মান বের করা যাবে, বা তিন দিকের মান পরিবর্তন হবে। তাই যেহেতু ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল, তাহলে আমরা কিন্তু এই r মানে হচ্ছে বুঝবো অবস্থান ভেক্টর, অর্থাৎ x y z। তাহলে এই r যদি অবস্থান ভেক্টর হয়, তাহলে ddr এর জায়গায় কিন্তু আমরা চাইলে ন্যাবলা লিখতে পারি, অর্থাৎ আমরা কিন্তু মহাকর্ষীয় প্রাবল্যকে এইভাবে লিখতে পারি, মাইনাস ন্যাবলা v। এখানে ন্যাবলা মানে কিন্তু আমরা জানি যে i del del x, এবং এখানে যেহেতু ত্রিমাত্রিক, যেহেতু গ্র্যাভিটেশনাল ফিল্ড বা পৃথিবী একটা ত্রিমাত্রিক, মহাকর্ষীয় ক্ষেত্র কিন্তু ত্রিমাত্রিক ব্যবস্থায় বণ্টিত হবে। তার মানে এখানে কিন্তু আমরা এই r এর জায়গায় আলাদা করে কি লিখতে পারি, ddx ddy ddz। তাহলে এত বারবার আলাদা করে না লিখে আমরা সরাসরি কিন্তু লিখতে পারি e মাইনাস ন্যাবলা v। এখন আমাকে বলবা যে এটা কি ধরনের গুণ করছি, মানে এটা কি ধরনের আমরা অপারেট করছি, এটা কি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স না কার্ল? বলো স্যার ডাইভারজেন্স। ডাইভারজেন্স, ডাইভারজেন্স। ডাইভারজেন্স, ডাইভারজেন্স এটা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি ছিল? একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্র এর ন্যাবলা দ্বারা গুণ করছি। স্কেলার ক্ষেত্র ভিটা পটেনশিয়াল, ভি কি স্কেলার, বারবার বলে আসছি যে পটেনশিয়ালটা কিন্তু বিভবটা কিন্তু স্কেলার। একটা স্কেলারকে যদি ন্যাবলা দিয়ে গুণ করো তবে সেটা একটা ভেক্টর ক্ষেত্রে পরিণত হয়, এটা গ্রেডিয়েন্ট একটা। এবং দেখো সেখানে সুন্দর করে লিখে দিছি আমি যে মহাকর্ষীয় ক্ষেত্র একটি স্কেলার ক্ষেত্র। যখন আমরা ভেক্টর অধ্যায়ে পড়াইছিলাম সেখানে স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্রের ডেফিনিশন যখন দিছি, তোমাদের খাতায় দেখো লেখা আছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড একটি স্কেলার ক্ষেত্র, এবং স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করার জন্য আমরা কি করলাম, ন্যাবলা দিয়ে গুণ করছি। তো এটা হচ্ছে এক ধরনের গ্রেডিয়েন্ট। তাহলে এখান থেকে মহাকর্ষীয় প্রাবল্যের নতুন একটা ডেফিনিশন আনতে পারি আমরা। মহাকর্ষীয় প্রাবল্যের নতুন একটা ডেফিনিশন আনতে পারি, সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। এটাও কিন্তু একটা ডেফিনিশন, লিখে নাও এখান থেকে। মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। দেখো, মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। পরীক্ষায় আসতে পারে খ নাম্বারে, তখন একটু প্রুফ করে দিতে হবে তোমাকে। আরেকবার একটু বলেন। মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। ঋণাত্মক গ্রেডিয়েন্ট, ঋণাত্মক গ্রেডিয়েন্ট বাংলা যে না লিখতে পারো গ্রেডিয়েন্ট, এবার ইংরেজিতে লিখে রাখো, কোনো সমস্যা নাই। মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। স্যার যেটা বিভব কম, প্রাবল্য কি সবসময় ওইটার দিকে কাজ করে? যেখানে বিভব কম, ইয়েস। কথাটা উল্টা করে বলা উচিত, প্রাবল্য যেদিকে বেশি
বিভব সেখানে কম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক দেখলাম এবং আরেকটা জিনিস একবারে লিখে দিই, তাহলে কাজ হয়ে যাবে। যেটা আমরা দেখলাম E is equal to minus dV dr। আমাদের অনেক সময় এখান থেকে তো আমরা দেখব নেক্সট ক্লাসে কিছু ম্যাথ করব আমরা, যখন আমাকে V দেওয়া থাকবো আমরা অন্তরীকরণ করে কিভাবে প্রাবল্য বের করে দেখব। আবার যদি এরকম হয় উল্টা, যে তোমার প্রাবল্য দেওয়া আছে বিভব বের করতে বলছে, তখন আমাকে dV E dr, আমরা জানি যে এই ধরনের সম্পর্ক হয়, যে প্রাবল্য দেওয়া আছে বিভব বের করতে বলবে, তখন কিন্তু আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ এখানে লিমিট দেওয়া থাকবে, সেই লিমিটটা ধরি ri থেকে rm। যদি বিভব প্রাবল্য থেকে বিভব বের করতে বলে তবে এইভাবে করতে হবে অঙ্কটা। প্রাবল্য থেকে যদি বিভব বের করতে বলে তবে তোমাকে ইন্টিগ্রেশন করে করতে হবে। প্রাবল্য থেকে বিভব বের করতে গেলে তোমাকে ইন্টিগ্রেশন করে করতে হবে, অর্থাৎ e ri আর rf এগুলো দেওয়া থাকবে পরীক্ষায়, যে ইনিশিয়াল দূরত্ব আর ফাইনাল দূরত্ব কত। এটা হচ্ছে যদি বিভব দেওয়া থাকে প্রাবল্য বের করব আমরা এইভাবে, নেক্সট ক্লাসে ম্যাথ দেখব আমরা। আর যদি প্রাবল্য দেওয়া থাকে তবে বিভব বের করতে হবে এইভাবে। এই দুইটাই আমরা ইউজ করব, এই দুইটাই আমাদের লাগবে। এই দুটোই আমরা লাগবে। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমাদের ক্লাস আজকের মধ্যে এখানে শেষ, এরপর নাম ডাকবো। আচ্ছা স্যার, বিভব এই জিনিসটা কি আসলে? বিভবটা হচ্ছে আসলে একটা কাজ, আর কিছুই না, শক্তি। একটা কাজ, তুমি একটা বস্তুকে কোন একটা থেকে নিয়ে আসবা, তার জন্য তোমাকে কি পরিমাণ কাজ করতে হয়, সেই কাজটাই ওই এরিয়াতে বা ওই ক্ষেত্রের মধ্যে একটা এনার্জি বা শক্তি হিসেবে সঞ্চিত থাকবে, যেটা হচ্ছে বিভব বলি আমরা। যেমন নরমালি বিভব শক্তি আমাদের ছিল পঞ্চম অধ্যায়ে, যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, ওই যে সেম জিনিস এখানে মহাকর্ষীয় বিভব। যেমন তড়িৎ বিভবের মধ্যে আমাদের বিভবটা দরকার ইলেকট্রন কোন দিকে ফ্লো করে সেটা জানার জন্য, আর মহাকর্ষীয় মধ্যে এই ধরনের কোনো বিষয় নাই, কারণ গত ক্লাসে বলছি যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইমাজিনারি ফিল্ড, এটা কাল্পনিক একটা ক্ষেত্র আসলে। লাস্টের অংশটা একটু যে বুঝতে পারিনি। পরীক্ষায় মহাকর্ষীয় বিভব দেওয়া থাকে, তবে আমরা এই সূত্র দিয়ে প্রাবল্য বের করব, অন্তরীকরণ করি। এটা অঙ্ক করাবো আমরা নেক্সট ক্লাসে, এটাও করাবো। এবং যদি প্রাবল্য দেওয়া থাকে তবে এই সূত্র দিয়ে বিভব বের করব। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি যে রাজ্যে, সেই মহারাষ্ট্রে বেড়েই চলেছে সংক্রমণ। লকডাউন আর কঠোর বিধিনিষেধ সত্ত্বেও কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না। বাংলাদেশের মতন কতটা দেশ ভারত অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা, ওকে।